পার্ট 12 আর্টিকেল 294 থেকে নিয়ে 300 অবধি ডিল করে ইউনিয়ন গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের যত লাইবিলিটি আছে, যত টাকা পয়সা ধার দেনা আছে, যত রাইটস আছে ওদের, কত কন্ট্রাক্ট করে রেখেছে আদার গভর্নমেন্ট বা এদিক ওদিকে যত প্রপার্টি আছে, মানে যাবতীয় যত ওদের প্রপার্টি, কন্ট্রাক্ট, রাইটস, লাইবিলিটি যা আছে, অব্লিগেশন আছে, এত টাকা এদেরকে দিতে হবে। স্যুট যেরকম রিসেন্টলি যে এত টাকা স্টেট গভর্নমেন্টকে দিতে হবে, এই একটা লাইবিলিটি, একটা স্যুট আছে ওদের, স্যুট করা যেতে পারে ওদের। এখানে কনস্টিটিউশন স্টেট গভর্নমেন্ট বা ইউনিয়ন গভর্নমেন্টকে একটা জুরিস্টিক বা লিগাল পার্সন হিসেবে ট্রিট করছে। মানে এটা যেরকম গঙ্গা যমুনাকে লিগাল পার্সন, ওদেরও নিজস্ব রাইট আছে, ওদেরও অব্লিগেশন আছে। এইভাবে ইউনিয়ন, দ্য রাইট অফ ইউনিয়ন, মানে এটা মোদিজি বা কেউ পার্মানেন্ট পার্সোনালি না, এটা ইউনিয়নের রাইট। এই প্রপার্টিগুলো আমরা ইনহেরিট করি ফ্রম পেরেন্টস, বা যেটা আমরা লাইবিলিটি থাকে, বাবা মার যত টাকা শোধ করা সেটা আমরা দিতে হয়, সেরকমই ইউনিয়ন বা স্টেট গভর্নমেন্টও টাকা সাকসেশনে পায়। আবার যে লাইবিলিটিগুলো থাকে সেটা থাকে। ফর এক্সাম্পল, আমাদের হায়দ্রাবাদের যে স্টেট ছিল, প্রিন্সলি স্টেট ছিল, প্রিন্সলি স্টেটের যে প্রপার্টিগুলো ছিল ওটা স্টেট অফ হায়দ্রাবাদকে বা অন্ধ্রপ্রদেশকে ট্রান্সফার করা হলো, তো ওদের কিছু লাইবিলিটিও ছিল, গভর্নমেন্টকে টাকা দিতে হতো, তো সেই টাকাটাও আবার গভর্নমেন্টকে দিতে হবে। রাইটস, লাইবিলিটিস আর অব্লিগেশন যা ছিল গভর্নমেন্ট অফ দ্য ডমিনিয়ন অফ ইন্ডিয়া, যখন প্রি কনস্টিটিউশনের ব্যাপার, এখন কনস্টিটিউশন আসার পরে এটা লাইবিলিটি হয়ে যাবে অফ দ্য ইউনিয়ন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা একটা করসপন্ডিং স্টেট। চিট মানে যদি কোনো মানুষ মরে যায় বংশ ছাড়া, ল্যাপস মানে যদি সে নিজের রাইটসটাকে ঠিক মতন ইউজ না করেছে, ডিসইউজ করেছে বলে তার টার্মিনেট হয়ে গেছে, তার রাইটস বা প্রসিডিওর ফলো করেনি বলে, ফেলিয়ার করেছে বলে ল্যাপস হয়ে গেছে। বোনা ভাকান্টিয়া মানে হচ্ছে ভ্যাকেন্ট আছে যে প্রপার্টিটা, মানে কেউ নেই, কোনো মালিক নেই, খুঁজতে গিয়ে দেখলো কোনো মালিকই নেই, উইদাউট এনি রাইটফুল ওনার। আগে যে কোনো কেসে এই সমস্ত প্রপার্টিগুলো হয়তো কিং অফ ইংল্যান্ডকে চলে যেত, যেটা ব্রিটিশ ডমিনিয়ন টেরিটরির মধ্যে ছিল, নাহলে রুলার অফ ইন্ডিয়ান স্টেট মানে প্রিন্সলি স্টেটের কাছে চলে যেত। কিন্তু এখন এটা যাবে, এই তিনটে কেসেই টাকাগুলো যাবে হচ্ছে গভর্নমেন্টের কাছে, যদি কোনো রাইটফুল ওনার না থাকে, মানে ক্লেমেন্ট না থাকে। জেনারেলি এটা স্টেট গভর্নমেন্টের কাছে যাবে, বাট কিছু কিছু কেসে আদারওয়াইজ যদি হয় তাহলে এটা ইউনিয়ন গভর্নমেন্টের কাছে যাবে, যদি কোনো সেরকম ইউনিয়নের লিস্টে কোনো আইটেম থাকে। আন্ডার ওয়াটার যাই আছে, ল্যান্ড, মিনারেলস, আদার থিং, যেটা আন্ডার দ্য সি আছে, কন্টিনেন্টাল শেলফ হয়ে গেল, এক্সক্লুসিভ ইকোনমিক জোন, কোস্টাল স্টেট আছে যেরকম কেরালা হয়ে গেল, বেঙ্গল হলো, এরা ক্লেম করতে পারবে না এই ওশান মিনারেলসের উপরে তাদের। এটা ইউনিয়ন গভর্নমেন্টের, ওয়েস্ট ইন দ্য ইউনিয়ন। ইন্ডিয়ান টেরিটোরিয়াল ওয়াটার্স 12 নটিক্যাল মাইলস অবধি বেস লাইন থেকে, আর ইন্ডিয়ান এক্সক্লুসিভ ইকোনমিক জোন যেটা ওটা 200 নটিক্যাল মাইলস অবধি। সরি, অ্যাকুইজিশন বাই ল। ইউনিয়ন বা স্টেট গভর্নমেন্ট চাইলে যে কোনো প্রাইভেট প্রপার্টি অ্যাকোয়ার করে নিতে পারে, কম্পালসারি অ্যাকুইজিশন করে নিতে পারে একটা ল বানিয়ে, তা বানানোর জন্য বা ভেরিয়াস আদার ওয়েলফেয়ার স্কিমস এর জন্য, হসপিটাল বানানোর জন্য জমি জায়গা নিয়ে নিতে পারে, একটা ল বানাবে যেখানটা একটা বড় হসপিটাল বানাবে বা ফ্যাক্টরি বানাবে। এটা রাইট টু প্রপার্টি তো অলরেডি 44th অ্যামেন্ডমেন্ট 1978 এ অ্যাবলিশ করে দিয়েছিল, পরে লিগাল রাইট করে দিয়েছিল 300 এতে। আর 44th অ্যামেন্ডমেন্ট রাইট টু পে কম্পেনসেশনও করে দিয়েছিল, শুধুমাত্র দুটো কেসে লিমিটেড, যে মাইনরিটি এডুকেশন ইনস্টিটিউশন যদি হয়, যেরকম কোনো মাদ্রাসা যদি অ্যাকোয়ার করে প্রপার্টি, তাহলে কম্পেনসেশন দিতে হবে। আর যে কোনো এডুকেশন ইনস্টিটিউট, স্কুল, কলেজ এগুলো নিয়ে নিতে পারবে, কিন্তু মাইনরিটি এডুকেশন ইনস্টিটিউট যদি নেয়, যেরকম খ্রিস্টান মিশনারি হয়ে গেল বা মাদ্রাসা হয়ে গেল, কলকাতা মাদ্রাসা, এগুলো নিলে কম্পেনসেশন দিতে হবে। যদি গভর্নমেন্ট কোনো ল্যান্ড অ্যাকোয়ার করে যেটা ওর স্ট্যাটুটরি সিলিং লিমিটসের মধ্যে আছে, মানে একটা সিলিং লিমিট আছে না, যে একটা মানুষ 2 একর বা 3 একরের বেশি রাখতে পারবে না, ওই লিমিটের মধ্যে যদি হয় পার্সোনালি ওটাকে কাল্টিভেট করে। যেরকম আমার একটা স্টুডেন্টের ওখানে ল্যান্ড আছে, ও মানে বেসিক্যালি সমস্ত জায়গাটাকে, ল্যান্ডটাকে ওটা একদম রেলওয়ে ট্র্যাকের জন্য নিয়ে নেওয়া হয়েছে, কিন্তু ওর আগে এগ্রিকালচারাল ল্যান্ড ছিল, তো ওর জন্য ওকে কম্পেনসেশন দিতে হবে। সিলিং তো ছিল 2 একরের, তো ওর কাছে ছিল 2.5 একর, নিয়েছিল 1 একর, তো ও যদি আর 1 একর নিয়েছে মানে 1.5 একর হয়ে গেল, তার মানে শুধু যে 0.5 একরটা নিয়েছিল, আধা একর, ওটারই টাকা দেবে। ওই ক্রাইটেরিয়াটা হয়ে গেল না, ল্যান্ড ইজ উইদিন দ্য স্ট্যাটুটরি সিলিং লিমিটস, তো যখনই 1.5 একর হয়ে গেল তো উইদিন দ্য স্ট্যাটুটরি, তো ওই টাকাটা দিতে হবে। এক্সিকিউটিভ পাওয়ার হিসাবে ইউনিয়ন বা একটা স্টেট অ্যাকোয়ার, হোল্ড অ্যান্ড ডিসপোজ অফ প্রপার্টি করে নিতে পারে। যেরকম কোভিড-19 কেসে এখন চাইলে একটা জায়গাকে নিয়ে নিতে পারে, ওটাকে একটা রিহ্যাবিলিটেশন ক্যাম্প করে দিতে পারে, বা হয়তো ওটাকে সিকিউরিটির জন্য রেখে দিতে পারে, রিজনসের জন্য কোয়ারেন্টাইন সেন্টার করে দিতে পারে, কিন্তু এটাকে আবার ডিসপোজ অফ করে দিতে পারে না, দিয়ে দিলাম, বিক্রিও করে দিতে পারে না, এটা ওকে দিয়ে দিলাম, ফরেন স্টেটকে দিয়ে দিলাম। তো এরকম এখন ইন্ডিয়া চায়না একটা জায়গা অ্যাকোয়ার করলে, এখন ওর সাথে ট্রিটি হলো যে না ঠিক আছে, চায়নাকে এতটা জায়গা আমি দিয়ে দেবো, তাহলে এটা হয়ে যাবে, তাহলে ওই প্রপার্টিগুলো কী হবে, ও বিক্রি করে দেবে চায়নার কাছে, তো ডিসপোজ অফ করে দিতে পারে চাইলে। রাস্তা বানাতে হলো কোনো ইমার্জেন্সি, বিআরও থেকে ইমিডিয়েটলি ওই জায়গাগুলোকে অ্যাকোয়ার করিয়ে দিল, তার জন্য আলাদা করে অ্যাক্ট বানাতে হবে না, ওই রাস্তাটা ন্যাশনাল সিকিউরিটির জন্য দরকার ছিল, এরকম করে নিতে পারে, অ্যাকোয়ার করে নিতে পারে, কিছুদিনের জন্য স্টেশন করার জন্য হোল্ড করতে পারে প্রপার্টিটাকে, আবার ওই চায়নার সাথে এগ্রিমেন্ট হলে ডিসপোজ অফ করে দিতে পারে, বা বাংলাদেশকে এতটা জমি দিয়ে দাও, তো ওই প্রপার্টিগুলো ডিসপোজ অফ করে দিল। ইউনিয়নের এক্সিকিউটিভ পাওয়ার এটাও আছে যে চাইলেও বিজনেসও করতে পারে, দুটো মানে যে কোনো ট্রেড উইদিন আর আদার স্টেটসের মধ্যে, যেরকম রেলওয়ে বিজনেস করছে এই স্টেট থেকে ওই স্টেটের মধ্যে, চাইলে জিনিসপত্র বিজনেস করতে পারে। গভর্নমেন্টও কোর্টে কেস ফাইল স্যুট করতে পারে, আবার গভর্নমেন্টের আগেনস্টেও কেস ফাইল স্যুট হতে পারে। তো স্যুটসে বেসিক্যালি আর্টিকেল 300 দেওয়া আছে, তো গভর্নমেন্টের অ্যাগেনস্ট অফ ইন্ডিয়ার অ্যাগেনস্টে যদি আমি কোনো কেস ফাইল করতে চাই, মে বি সিউ অর সিউড বাই দ্য নেম, ওটা হচ্ছে ইউনিয়ন অফ ইন্ডিয়া হতে পারে। আর যদি গভর্নমেন্ট অফ স্টেট হয় তাহলে ওটা স্টেট অফ কর্ণাটকা, স্টেট অফ কাশ্মীর,
স্টেটসের ব্যাপারে ইউনিয়ন বা স্টেট হচ্ছে লিগাল এন্টিটিস, মানে জুরিস্টিক পার্সোনালিটিস, মানে ওরা মানুষ হিসাবে ট্রিট করা হবে ফর দ্য পারপাস অফ সুটস অ্যান্ড প্রসিডিংস। মানে ইউনিয়ন অফ ইন্ডিয়া হাজির হো, হয়তো রিপ্রেজেন্টেটিভ আসবে কিন্তু ইউনিয়ন অফ ইন্ডিয়া একটা মানুষ হিসাবে ট্রিট করা হবে। লিগাল পার্সনস নট গভর্নমেন্ট। আর্টিকেল 300 এটাও দেওয়া আছে যে আগে যেরকম ডমিনিয়ন অফ ইন্ডিয়া যেটা ছিল ইন্ডিপেন্ডেন্সের আগে বা করসপন্ডিং প্রভিন্সেসে যেই ম্যাটারে যেভাবে সিউ করা যেত সেইভাবে ইউনিয়ন অফ ইন্ডিয়া বা স্টেটসকে সিউ করা যাবে, ক্যান বি সিউ। স্টেট লেজিসলেচার বা পার্লামেন্ট চাইলে এর উপরে অ্যাক্টও বানিয়ে নিজেকে কোনো ব্যাপারে প্রোটেক্ট করে দিতে পারে বা খালি করে দিতে পারে জায়গা। তো এখানে প্রভিশন ইজ সাবজেক্ট টু দ্য ল মেড বাই দ্য পার্লামেন্ট বা স্টেট লেজিসলেচার। কিন্তু সুটের ব্যাপারে এখন অব্দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা স্টেট কোনো অ্যাক্ট বা ল বানায়নি। বানাতে পারে যে এই ম্যাটারে তুমি আমাকে স্যুট করতে পারবে না। ল বানিয়ে লাভ কি? গভর্নমেন্টের এগেনস্টে কেস তো এমনিতেও সচরাচর কেউ করে না। তাই ব্রিটিশ কাল থেকে যেটা চলে আসছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন অবধি যেটা চলে আসছিল তাতে আনচেঞ্জ এখন ওইভাবেই চলছে। গভর্নমেন্ট কন্ট্রাক্টসের জন্য স্যুট করে দিতে পারো যে দুইজনের মধ্যে যদি কোনো কন্ট্রাক্ট হয়ে থাকে, বড় পার্টির সাথে কন্ট্রাক্ট হয়, ছোটো মোটো পার্টির সাথে কন্ট্রাক্ট হয় না, তো সিওবেল ফর কন্ট্রাক্ট বাট নট ফর টর্টস। টর্টস মানে যদি ওর সার্ভেন্টসরা কোনো ভুল করে, যেরকম কোনো পুলিশ অফিসার ভুল অ্যারেস্ট করে নিল বা কিছু করে নিল, তার জন্য কোনো কেস হতে পারবে না, নট ফর টর্টস। আর অফিসারে ভুল করেছে বা এটা হয়েছে, টর্টসের জন্য করা যাবে না। ইউনিয়ন বা স্টেট চাইলে নিজস্ব এক্সিকিউটিভ পাওয়ার দিয়ে ব্যবসা করতে পারে, ট্রেড করতে পারে, বিজনেস করতে পারে, এছাড়া কোনো কন্ট্রাক্ট করতে পারে, যে কন্ট্রাক্টেও কিনতে পারে, অ্যাকুইজিশন করতে পারে, বা কোনো প্রপার্টি ডিসপোজ করে দিতে পারে বা হোল্ড করতে পারে কিছুদিনের জন্য, ভাড়া নিতে পারে কোনো বিজনেসের জন্য, যেরকম পিএসইউ করতে পারে। কোনো তো কিছু কন্ডিশন আছে কনস্টিটিউশনের মধ্যে দেওয়া, যেরকম এটা প্রেসিডেন্ট বা গভর্নর করতে পারবে, এমন না যে পিএম সাইন করে কোনো কিছু করে নিল। যদি কোনো জায়গা অ্যাকোয়ার করতে হয় বা কিছু, তাহলে প্রেসিডেন্ট বা গভর্নর সাইন করবে। সাইন করবে, প্রেসিডেন্টের নামে হবে এবং প্রেসিডেন্ট যেভাবে বলবে টু সাচ পার্সন যে এক্সিকিউট করবে এই কাজটা, ওকে ডাইরেকশনও দেবে প্রেসিডেন্ট, অথরিটিও দেবে যে যাও তুমি গিয়ে করে আসো। হয়তো কোনো স্টেট পিসিএস অফিসার বা কোনো আইএস অফিসারকে বললো যাও তুমি এটা গিয়ে এরমভাবে এটা করে আসো, ওর ডাইরেক্ট প্রেসিডেন্টের ডাইরেকশনে বা গভর্নর ডাইরেকশনে কাজটা হবে। গভর্নর বা প্রেসিডেন্ট অনুযায়ী করতে হবে, এটা একদম ম্যান্ডেটারি। এটা না যে করে নিলাম, কিন্তু এটা কিন্তু পরে নালিফাই হয়ে যাবে কন্ট্রাক্টটা না হলে। যদি এইভাবে না করা যায়, যদি ফেলিয়ার টু কমপ্লাই হয়, তাহলে কিন্তু পরে যখন কোর্টে নিয়ে যাওয়া যাবে তখন আনএনফোর্সেবল হবে, মানে তখন আর কোর্টে ওটা মানবে না। বলে এটা তো গভর্নর হিসাবে এইভাবে করা উচিত ছিল, এই মানুষটা দিয়ে করা উচিত ছিল। গভর্নর যাকে ডাইরেকশন দেবে যেভাবে বলবে সেইভাবে করতে হবে, নাহলে ভয়েড হয়ে যাবে ওটা। অফিসার বা প্রেসিডেন্ট বা গভর্নর কিন্তু পার্সোনালি লায়াবেল হবে না, কারণ এটা তো ইউনিয়ন বা স্টেটের জন্য করছে, তো ওদেরই অ্যাডভাইসে করছে, তো অফিসারের কী দোষ বা গভর্নরদের কী দোষ? কিন্তু গভর্নমেন্টের কিন্তু একটা কন্ট্রাক্ট লায়াবিলিটি থাকে, যদিও বা এদের না থাকলেও একটা ইন্ডিভিজুয়ালের কন্ট্রাক্ট লাইন থাকে। আপনি যদি একটা কন্ট্রাক্টে সাইন করি যে এতদিনের এগ্রিমেন্ট, এই বাড়িতে থাকবো, ওদের যেরকম লায়াবিলিটি থাকবে গভর্নমেন্টের লায়াবিলিটি থাকবে। যদিও বা এটা প্রেসিডেন্ট সাইন করছে বা গভর্নর সাইন করছে, তো প্রেসিডেন্টকে বলতে পারে না যে আপনি সাইন করেছেন আপনি বুঝবেন, ও না, মানে এটা গভর্নমেন্টের লায়াবিলিটি থাকবে, ইউনিয়ন বা স্টেট গভর্নমেন্ট। অফ টর্টস, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতে এসেছিল এটা ট্রেডিং বডি ছিল, তো এর কাছে কোনো সভারেন রাইট ছিল না। পরে কিন্তু যখন অ্যাকোয়ার করলো টেরিটরি, তখন ও সভারেন অথরিটি হয়ে গেল, তো কোম্পানি তখন সুয়েবল ফর ইস ফাংশন এজ আ ট্রেডারই থেকে গেল, নট আ সভারেন। মানে যখন তুমি কোম্পানিকে কেন তুমি কোর্টে নিয়ে যেতে পারবে ট্রেডার হিসাবে, অ্যাজ আ সভারেন না। তো এটা একটা বেস ছিল, একটা ওই ইংলিশের একটা কমন ল ছিল না, কিং ক্যান ডু নো রং টু ইজ সার্ভেন্টস, মানে কিং কোনোদিনও ভুল হতে পারে না, নিজের সার্ভেন্টসদের সাথে কোনোদিনও ভুল করতে পারে না, এই যে কাজটা ছিল এর ওপরে ছিল। আর এর জন্য একটা ওরা ইমিউনিটি পেতো, কোম্পানি ইমিউনিটি পেতো, যে কোনো সভারেন কাজ যদি ও করে, মানে হয়তো ওয়ার করলো বা যে কোনো করলো, তো সেই ক্ষেত্রে ওকে ডানা যাবে না। হ্যাঁ, ট্রেডার হিসাবে যদি বিজনেসে কোনো কিছু ভুল করে থাকে, তাহলে তুমি ওর অ্যাগেন্সটে সিভিল প্রসিডিং করতে পারবে। সেটাই কিন্তু এবার এক্সটেনশন করে ইন্ডিয়াতে আনা হলো। ট্র্যাডিশনাল ইমিউনিটি যা ছিল স্টেটের, মানে ক্রাউনের যখন ব্রিটেন রুল করতো, তখন কিন্তু কোনো লিগাল লায়াবিলিটি ছিল না ওদের, যে কোনো অ্যাকশন যেটা ওরা করছে অ্যাজ আ মানে সভারেন। তো সেই ক্ষেত্রে ওটাকে ডানাবে করা হলো, যখন আমাদের ইন্ডিপেন্ডেন্স হলো তখন ওটা সরিয়ে দেওয়া হলো ক্রাউন প্রসিডিং অ্যাক্ট 1947 দ্বারা। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট না, কিন্তু ক্রাউন প্রসিডিং, মানে ট্র্যাডিশনাল ইমিউনিটিটা সরিয়ে গেল, ক্রাউন প্রসিডিং। এই এক্সটেনশনটা সেম আমাদের ইউনিয়ন বা স্টেটসরা পেলো, স্টেট গভর্নমেন্টগুলো পেলো। সিউট ফর টর্টসের জন্য তুমি কোনো সিভিল রং যদি কোনো করে থাকে, যেরকম হয়তো তোমার জায়গা দখল করে নিয়েছে, কোনো কিছু করে নিয়েছে, তো সেই জায়গায় তুমি ওর অফিসিয়ালসরা কোনো কিছু ভুল করেছে, তোমার সাথে এক্সেসিভ টর্চার করেছে, তো সিভিল রং যদি কোনো কিছু হয়ে থাকে, তাহলে কিন্তু তুমি ওদেরকে টেনে নিয়ে আসতে পারো কোর্টে। তো নন সভারেন ফাংশন, যদি কোনো সভারেন ফাংশন হয়, যেরকম জাস্টিস দিচ্ছে বা মিলিটারি রোড কনস্ট্রাকশন করছে, কমান্ডারিং গুডস ডিউরিং, তখন যা ইচ্ছা তাই, তখন কিন্তু তুমি টানতে পারবে না যে আমার রাস্তা নিয়ে এখান দিয়ে রাস্তা বানিয়ে দিল, মিলিটারি রোড বানিয়ে দিল, বা জাস্টিসের জন্য আমার জমিটা নিয়ে নিল, কিন্তু জাস্টিসের জন্য নিতেই পারে। 1861 স্টিম নেভিগেশন কোম্পানি কেস হিসাবে যে কোনো সভারেন ফাংশনে একটা গভর্নমেন্টের ওরা একটা ইমিউনিটি দিয়েছিল, যে তুমি নিজের সভারেন কাজটা করে যাও, তোমাকে কেউ আটকাতে পারবে না। তো সেখানে সভারেন তোমাকে কেউ কোর্টে রাখতে পারবে না তুমি নিজের সভারেন ফাংশন যদি করো। এটা স্টিম নেভিগেশন কোম্পানি কেস 1861 থেকেই ছিল, মানে এটা কলোনিয়াল হ্যাংওভার। আবার
1965-এ সুপ্রিম কোর্ট এটাকে রিঅ্যাফার্ম করলো আফটার ইন্ডিপেন্ডেন্ট বাই কাস্তুরি লাল কেস, যে সভারেন কেসে তুমি কোনোদিনও গভর্নমেন্টকে কোর্টে টানতে পারো না, সভারেন জাস্টিস বা এইগুলো কোনো কেস। এবার সুপ্রিম কোর্ট একটু ইন্টারপ্রিটেশন করার চেষ্টা করেছিল যে সভারেন ফাংশনসগুলো গভর্নমেন্টের কি কি, মানে অল্পর মধ্যে দিয়ে রেস্ট্রিকটিভ ইন্টারপ্রিটেশন করার চেষ্টা করেছিল কস্তুরি লাল কেস। কস্তুরি লাল কেসে যারা ভিকটিমস ছিল তাদেরকে কিছু অ্যাওয়ার্ড, কিছু কম্পেনসেশন দেওয়া হলো, মানে অনেকগুলো কেসে কম্পেনসেশন গভর্নমেন্টের থেকে পাইয়ে দিয়েছিল। তারপর 1994-এ নাগেন্দ্র রাও কেস, এখানেও সুপ্রিম কোর্ট ক্রিটিসাইজ করেছিল যে সভারেন ইমিউনিটি অফ দ্য স্টেট, আর একটা লিবারাল অ্যাপ্রোচ নিল। এবার বললো যে এত তো সহ্য করা যাচ্ছে না, তিনটের পর তিনটা কেসে নাগেন্দ্র রাও কেস 1994-এ আবার সুপ্রিম কোর্ট এবার লিবারাল স্ট্যান্ড নিল আর বললো যদি এবার কোনো সিটিজেন কোনো রকমের ড্যামেজ সাফার করেছে বা নেগলিজেন্ট অ্যাক্টের জন্য কোনো সিভিল সার্ভেন্টের বা কোনো সার্ভেন্ট অফ দ্য স্টেট, কোনো অফিসিয়াল কর্মচারীর জন্য কোনো নেগলিজেন্সের জন্য যদি কোনো ড্যামেজ আমাদের সিটিজেনদের হয়ে থাকে, তাহলে স্টেটকে তাকে কম্পেনসেশন দিতে হবে। রেশন কার্ড ইস্যু করলো না, ওই কারণে এটা হলো না, ওই জন্য এটা তাহলে কোর্টে নিয়ে যাও, তাহলে তুমি নেগলিজেন্স, তোমার নেগলিজেন্সের জন্য এটা হয়েছে, তোমাকে টাকা কম্পেনসেশন দিতে হবে স্টেটকে। নাগেন্দ্র রাও কেসে সুপ্রিম কোর্ট বললো নন সভারেন আর সভারেন ফাংশন কি, এইভাবে কোনো কিছু নেই, দে ডু নট এক্সিস্ট, খুব একটা ডিস্টিংশন নেই দুটোর মধ্যে। একটা প্রপোজিশন করেছিল যে কিছু কিছু ফাংশন চলো ঠিক আছে বাট সমস্ত স্টেটকে ইমিউনিটি দেওয়া যাবে না। সুপ্রিম কোর্ট অবজারভেশনসে বললো যে কোনো সিভিলাইজ সিস্টেম কোনোদিনও এক্সিকিউটিভ নিজের ভাবে খেলে আলটিমেটলি এন্টাইটেল করবে অ্যাক্টের মধ্যে যে এটা আমরা সভারেন ম্যানারে করেছি, সেটা হয় না। কোনো লিগাল বা পলিটিক্যাল সিস্টেম স্টেটকে অ্যাভাব ল করা যায় না, ল ইজ অ্যাবাউট এভরিথিং, মানে ল উইল রুল। এটা এত বড় হয়ে গেছে যে সভারেন ফাংশনের নামে কোনো লই মানছে না, লই সব থেকে বড়। একটা সিটিজেনকে নিজের রাইট টু প্রপার্টির থেকে বা আদার জায়গা থেকে ডেপ্রাইভ করে দেওয়াটা কিন্তু আনফেয়ার আর আনজাস্ট, এটা করতে পারে না। নেগলিজেন্ট অ্যাক্ট অফ দ্য অফিসার্স অফ দ্য স্টেটের জন্য এটা হয়েছে, আর এটা কোনো রেমিডিও নেই, উইদাউট এনি রেমিডি। তাদের তরফ থেকে কোনো রেমিডিও দেওয়া হয়নি, মানে এটা না যে এটা অল্টারনেট কোনো রেমিডি দিল না, ঠিক আছে তোমার এখানে বাড়িটা নিয়ে নিচ্ছি ওখানে কিছু দিচ্ছি, সেটা না। এখনকার মডার্ন সোশ্যাল যে সোসাইটিসগুলো আছে, প্রগ্রেসিভ সোসাইটি, তাদের থিঙ্কিংটা আলাদা, যে স্টেটকে যে কোনো লিগাল এন্টিটির জায়গায় দেবো, এত না যে বিশাল একটা বড় করে দেখবো, স্টেট অ্যাট পার, স্টেট বা গভর্নমেন্টকে অ্যাট পারে দেখবো। এই জিনিস দেখতে হবে একটা নিড অফ দ্য স্টেট, স্টেটের কি কি দরকার, হয়তো স্টেটের এই জায়গাটা দরকার, ঠিক আছে স্টেটের এই দরকার বুঝলাম। ডিউটি অফ দ্য অফিসারের কি ডিউটি ছিল, যে প্রথমে ওদের ইনফর্ম করা, তারপরে বলা যে না এটা জায়গাটা দরকার, তোমরা অন্য একটা জায়গা ওদেরকে দিয়ে দেওয়া, সেটা তো করনি। আর তারপরে রাইট অফ দ্য সিটিজেনশিপেরও তো রাইট আছে, ফট করে তুমি এখান থেকে দোকানটা সরিয়ে দিলে, দোকানটা এতদিন ধরে করছিলাম, সেটা তো হতে পারে না। তো সিটিজেনশিপের রাইট, নিড অফ দ্য স্টেট আর ডিউটি অফ দ্য অফিসারের ডিউটি এটা না যে তুমি ওকে মেরে সরিয়ে দাও, তুমি ওকে অল্টারনেট জায়গা করে দাও। তো এই তিনটে জিনিস দেখেই কনসাইল করে দিতে হবে তিনজনের মধ্যে, আর রুল অফ লকে সবসময় ধরে রাখতে হবে। ওয়েলফেয়ার স্টেট যাতে কোনোভাবে না শেখানো হয়, মানে এমন না যে আমি অন্যায় করে ফেললাম। ওয়েলফেয়ার স্টেটে শুধুমাত্র একটা মানে নেশনের কাজ শুধু ডিফেন্স অফ দ্য কান্ট্রি বা অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস বা ল অ্যান্ড অর্ডার মেনটেন করা হতে পারে না, যে কাউকে মেরে দিলাম, ঢুকিয়ে দিলাম, ল অ্যান্ড অর্ডার নামে যে কোনো মানুষকে ঢুকিয়ে রেখে দিলাম 10 বছর ধরে, 5 বছর ধরে, এটা হতে পারে না। ডিফেন্স দেখলে হবে না, সব কিছু দেখতে হবে, এডুকেশন, কমার্শিয়াল, ইকোনমিক, পলিটিক্যাল, মার্শিয়াল, সমস্ত কিছু দেখতে হবে। মানে কাশ্মীরে যেরকম একটা লক করে সবাইকে এক জায়গায় বন্ধ করে দিলাম, সেটা না, সব কিছু দেখতে হবে। এডুকেশনও দেওয়া হচ্ছে কি না, কমার্শিয়াল দেওয়া হচ্ছে না, এই জন্য তুমি গিয়ে ওদের সিউ করতে পারো কোর্টে এসে। ফাংশনের নামে, জাস্টিসের নামে, ল অ্যান্ড অর্ডারের নামে তুমি ওদেরকে জেলে ঢুকিয়ে রেখে দিচ্ছ, সেটা হতে পারে না। ফেয়ার স্টেটে সভরেন পাওয়ার এটা আর সভরেন নন সভরেন পাওয়ার এটা, ডিমার্কেশনটার কোনো র্যাশনাল বেসিস না, যেটা সভরেন সেটাই আবার নন সভরেন দেখা যায়। তো এই জন্য এটা ডিসঅ্যাপিয়ার, শুধুমাত্র কিছু কিছু ফাংশনস, বেয়ারিং ফিউ ফাংশন, যেরকম অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস, যাতে জাস্টিসটা ক্যারি করা যেতে পারে, বা মেনটেনেন্স অফ ল অ্যান্ড অর্ডারের জন্য মারপিট করে কাউকে অ্যারেস্ট করে রাখতে পারো, আর যদি ক্রাইমকে রিপ্রেস করতে চাও। এই ছাড়া তুমি প্রাইমারি অন্য কোনো রিজনসে একটা কনস্টিটিউশনাল গভর্নমেন্ট হয়ে ইউ ক্যানট ক্লেম এনি ইমিউনিটি। কস্তুরিলাল কেস 1965টাকে সুপ্রিম কোর্ট ওভাররুল করেনি, বলেছে যে কিছু কিছু কেসে, রেয়ার অ্যান্ড লিমিটেড কেসেস ওটা অ্যাপ্লাই হবে। ফাইনালি 1999-এ একটা কমন কজ কেস এসেছিল, যেখানে সুপ্রিম কোর্ট আবার ওই ডক্ট্রাইনটাকে দেখলো, সভরেন ইমিউনিটি ডক্ট্রাইনটাকে, আর এই সভরেন ইমিউনিটি রুলটাকে টোটালি রিজেক্ট করে দিল, বলে না এটা এইভাবে আর সভরেন ইমিউনিটি দেওয়া যাবে না। সে আগের ব্যাপার আলাদা ছিল, 1861-এ যে কেসটা হয়েছিল P&O স্টিম নেভিগেশন কোম্পানি কেস, ওটা আউটমোডেড হয়ে গেছে, এখন এটা আর করা যাবে না। এখন মডার্ন টাইমসে স্টেট অ্যাক্টিভিটিসে অনেক কিছু আছে, অনেক ডিফিকাল্ট। এখন তুমি একটা লাইন ড্র করতে পারো না যে সভরেন ফাংশন কোনটা আর কোনটা নন সভরেন, কারণ অনেক ফাংশন হয়ে গেছে না, এখন আগের মতন একটা ফাংশন তো নেই। স্টেট অ্যাক্টিভিটিস এখন কনসিডারেবলি অনেক ইনক্রিজ করে গেছে আর ডিফিকাল্ট হয়ে গেছে। এখন স্টেটের লাইবিলিটিটা মোটামুটি যে ওয়েলফেয়ার স্টেটের মডার্ন কনসেপ্টের সাথে বেস করে দেওয়া উচিত, মানে স্টেটের অতটাই লাইবিলিটি হবে মোটামুটি ওয়েলফেয়ার স্টেট হিসাবে, মানে যে লাইবিলিটিগুলো আছে, যেরকম লোককে খাওয়া দাওয়া, টাকা দেওয়া, এই দায়িত্বগুলো যাতে ও নিতে পারে। যদি কোনো স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ি কোনো টর্চারাস অ্যাক্ট করে, যেটা টর্চারাস
ট্রেজারার্স অ্যাক্ট করে তাহলে স্টেট মাস্ট বি লায়েবল ফর ইট। যদি ওটা সভারেনে অজুহাত দেওয়া হয় তাহলেও হবে না, সভারেন হোক নন সভারেন পাওয়ার যে তুমি করো, তুমি যদি টর্চারাস করো ইউ আর লায়েবল। এবার কস্তুরী লাল কেস যেটা একটা লিমিটেড বা রেয়ার কেসে যে ইউজ করা হতো, এবার ওটাকে বাইন্ডিং করে দিল সুপ্রিম কোর্ট যে না এটা একদম দিতেই হবে কম্পেনসেশন বা এরকমভাবে তোমাকে হ্যান্ডেল করতে। আবার 2000-এ প্রিজনার্স মার্ডার কেসে সুপ্রিম কোর্ট এটা দেখলো যে প্রসেস অফ জুডিশিয়াল অ্যাডভান্সমেন্ট মানে যে অ্যাডভান্সমেন্টটা করেছিল এই কস্তুরীলাল কেসে সেটা পুরোপুরি ইনসিগনিফিকেন্ট হয়ে গেছে, আর কোনো বাইন্ডিং ভ্যালু ওটার নাই। প্রেসিডেন্ট আর গভর্নর কিছু ইমিউনিটিজ এনজয় করে, দে ক্যানট বি সিউড যদি কোনো অ্যাক্ট ডান বাই দেম ইন এক্সারসাইজ অফ পারফরমেন্স অফ অফিসিয়াল পাওয়ার। শুধু কিন্তু অফিসিয়াল পাওয়ার্সের এক্সারসাইজ করার সময় যদি কোনো অ্যাক্টও করে থাকে ক্যানট বি সিউড। আর দেয়ার আফটার দ্য টার্ম অফ অফিস মানে ওর পরেও, টার্মের সময়ও আর টার্মের পরেও। এবার তার কন্ডাক্টটাকে অফিসিয়াল কন্ডাক্টটাকে রিভিউ করা যেতে পারে বাই আ কোর্ট আর ট্রাইব্যুনাল বা যে কোনো বডি দিয়ে, যখন একটা পার্লামেন্ট ইনভেস্টিগেট করে ওর আগেনস্টে চার্জেস অফ ইমপিচমেন্ট। টেকনিক্যালি গভর্নমেন্ট বা প্রেসিডেন্ট যে কাজ করে সেগুলো তো কাউন্সিল অফ মিনিস্টার অ্যাডভাইসে করে, সেই জন্য এই অ্যাপ্রোপ্রিয়েট প্রসিডিংসটা আগেন্স্ট দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া বা দ্য স্টেট গভর্নমেন্টের আগেনস্টে আনা উচিত, নট আগেন্স্ট দ্য প্রেসিডেন্ট বা গভর্নর, কারণ ওর তো অর্ডার দেয়নি, ওকে তো অর্ডার দেওয়ানো হয়েছে, তাহলে ওই জন্য ইউনিয়ন অফ ইন্ডিয়া আগেন্স্টে কেসগুলো হয়, প্রসিডিংসগুলো হয়। গভর্নর আগেন্স্টে কোনো ক্রিমিনাল প্রসিডিং করা যাবে না ওয়েরেভার ইন টার্ম অফ অফিসের সময়, হাউএভার সিভিল প্রসিডিংস করা যেতে পারে, কিন্তু তার আগে ওকে 2 মাসের অ্যাডভান্স নোটিশ দিতে হবে। আর যদি কোনো পার্সোনাল অ্যাক্ট করেও ফেলে, রেপ বা যে কোনো ক্রাইম যদি করেও ফেলে, তো ওকে অ্যারেস্ট বা ইমপ্রিজন করা যাবে না। এখন গভর্নর চলে যাবে, ওর টার্মটা শেষ হয়ে যাবে, তারপরে ওকে নিয়ে এগুলো নিয়ে প্রসিড করা যাবে। মিনিস্টার্সদের এরকম কোনো কনস্টিটিউশনাল ইমিউনিটি নেই, কিন্তু ওদের তো আবার কোনো অফিসিয়াল অ্যাক্টকে সাইনও করতে হয় না, যেরকম ব্রিটেনে করতে হয়। তো সেই ক্ষেত্রে প্রেসিডেন্ট বা গভর্নরকে যেটা ওরা অ্যাডভাইস দেয়, দে আর নট টু বি ইনকোয়ার্ড ইন দ্য কোর্ট, মানে কোর্ট এখানে দখলন্দাজি করতে পারে না, তাই গভর্নর্স অ্যান্ড প্রেসিডেন্ট আর নট লায়েবল টু দ্য কোর্টস ফর দোজ অ্যাক্ট। যদি মিনিস্টার্সরা কোনো পার্সোনাল অ্যাক্ট অফ ক্রাইম করে, দে ক্যান বি সুড ফর দেয়ার ক্রাইমস অ্যাজ ওয়েল অ্যাজ টর্টস, যদি কোনো ফ্রড বা কোনো কিছু করে অর্ডিনারি কোর্টে লাইক কমন সিটিজেন। জুডিশিয়াল অফিসার্সরাও যদি কোনো অ্যাক্ট করে ওয়াইল ডিসচার্জিং অফ দেয়ার ডিউটিস, তাহলে ওদেরকে কোনোদিনও সিউ করা যায় না ইন এনি সিভিল কোর্ট, যে জুডিশিয়াল ক্যাপাসিটিতে যদি কোনো কাজ করে থাকে। নো জাজ, ম্যাজিস্ট্রেট বা জাস্টিস অফ পিস কালেক্টর বা যে কোনো কারণের জন্য তার সিউ করা যায়। দ্য জুডিশিয়াল অফিসার্স প্রোটেকশন অ্যাক্ট 1850-তে এটা দেওয়া আছে, কিন্তু শুধু অফিসিয়াল অ্যাক্টস মানে অফিসিয়াল ক্যাপাসিটিতে, পার্সোনাল না। মানে ভুল জাজমেন্ট দিয়ে দিয়েছে বলে ওদের এগেনস্টে কোনো কেস দিতে পারবে না, যে এটা ভুল জাজমেন্ট। সিভিল সার্ভেন্টসদেরকে পার্সোনাল ইমিউনিটি দেয় ফ্রম লিগাল লাইবিলিটি অফ অফিসিয়াল কন্ট্রাক্ট। যদি কোনো সিভিল সার্ভেন্ট কোনো কোম্পানির সাথে কোনো কন্ট্রাক্ট করছে, তো সেটা তার পার্সোনাল ক্যাপাসিটিতে করছে না, সেটা কন্ট্রাক্ট হচ্ছে, ইজ নট আ পার্সোনাল লাইবেল, এই জন্য এরা কন্ট্রাক্টটা গভর্নমেন্টের লাইবিলিটি আছে। কনস্টিটিউশন হিসাবে যদি কোনো কন্ট্রাক্ট না করে, মানে আনকনস্টিটিউশনাল কোনো কন্ট্রাক্ট করে, ইলিগাল কোনো কন্ট্রাক্ট করে ফেলে, তো সেটা কিন্তু তাহলে ওই সিভিল সার্ভেন্টটা পার্সোনালি লাইবেল হবে। সিভিল সার্ভেন্টরা যদি কোনো টর্চার করে, মানে যদি বেধরক্কা কাউকে মারে কোনো পুলিশ অফিসার বা কেউ, তাহলে সেই লিগাল লাইবিলিটি তো ওটা থাকে না ফর সাচ টর্চার্স অ্যাক্ট, মানে তাকে বলতে পারে না যে তুমি কেন তাকে মেরেছো, তার এগেনস্টে কোনো এফআইআর হবে না ইন রেসপেক্ট অফ সভারেন ফাংশনস অফ দ্য গভর্নমেন্ট, শুধু যদি সভারেন কাজ করছে গভর্নমেন্ট। লাইবিলিটি যদি কোনো ইলিগাল অ্যাক্ট করে বা টর্চ করে, তাহলে সমস্ত অর্ডিনারি সিটিজেন্সের মতন এদেরও লাইবিলিটি। সিভিল সার্ভেন্টসদের এগেনস্টে সিভিল প্রসিডিংস হতে পারে, যদি কোনো কর্পোরেশন থেকে কোনো বাড়ি ভাঙলো বা কিছু করলো, সেটা যদি সাইন করে দেয় কমিশনার, তাহলে কমিশনার এগেনস্টে যদি বলে যে না এটা ইলিগাল ছিল বা এটা যেটা ছিল, তো সেটা এগেনস্টে যে কেস করবে সেটা 2 মাসের আগে অ্যাডভান্স নোটিশ দিয়ে তার এগেনস্টে কেস করা যায়। কিন্তু আউটসাইড দ্য অফিসিয়াল ডিউটিস যদি হয়, তাহলে কোনো নোটিশ লাগবে না। ক্রিমিনাল প্রসিডিংস ওদের এগেনস্টে ইনিশিয়েট করা যায়, কিন্তু তার আগে প্রেসিডেন্ট বা গভর্নরের পারমিশন নিয়ে আসতে হবে যখন দরকার। আর্টিকেল 294 সাকসেশন টু প্রপার্টি, যদি কোনো প্রপার্টি বা অ্যাসেট থাকে বা লাইবিলিটি থাকে, যেরকম মা বাবার থাকলে আমরা সাকসিড করি, ওরকম স্টেট বা ইউনিয়ন গভর্নমেন্ট ওদেরও সাকসেশন থাকে। আর্টিকেল 295 ও সাকসেশন ওই প্রপার্টি আর লাইবিলিটি ইন আদার কেসেস, মানে এই কেস ছেড়ে ওই কেস। আর্টিকেল 296 প্রপার্টি যদি এসচিট হয়ে যায় বা ল্যাপস হয়ে যায়, রাইটস যদি না থাকে আর, মানে যতদিনের রাইট ছিল এই কয়দিন, তারপরে আর রাইট তোমার নাই, ল্যাপস হয়ে গেছে, তো সেটা যদি ল্যাপস হয়ে যায় বা বোনা ভাকান্টিয়া মানে ভ্যাকেন্ট হয়ে যায়, মানে কোনো কিছু আর কোনো হায়ার না থাকে, সেক্ষেত্রে স্টেটকে বা একে চলে যাবে। এটা 296। 297 টেরিটোরিয়াল ওয়াটার বা কন্টিনেন্টাল শেলফ বা এক্সক্লুসিভ ইকোনমিক জোনে সমস্ত যা প্রপার্টিজ যা থাকবে, যা ভ্যালুয়েবল প্রোডাক্ট থাকবে, মাছ হলো, ভেতরে মিনারেলস হয়ে গেলো, অয়েল হয়ে গেলো, সবগুলো ওয়েস্ট দ্য ইউনিয়ন মানে ইউনিয়ন গভর্নমেন্টের থাকবে। 298 হচ্ছে পাওয়ার টু ক্যারি ট্রেড, মানে ইউনিয়ন গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট ট্রেড করতে পারে চাইলে গভর্নমেন্ট যে কোনো বিষয় নিয়ে। ক্রস ইন্টারস্টেট বাউন্ডারি, মানে এই ওই স্টেট থেকে নিয়ে এই স্টেট অবধি ট্রেড করতে পারবে যে কোনো। আর কন্ট্রাক্টস হচ্ছে 299, আর সুটস হচ্ছে 300, সুটস আর প্রসিডিংস। 361 হচ্ছে কিছু ইমিউনিটিস পায় গভর্নর আর প্রেসিডেন্ট। সিভিল প্রসিডিংস হলে 2 মাসের অ্যাডভান্স নোটিস, আর ক্রিমিনাল প্রসিডিংস হলে যতদিন প্রেসিডেন্ট বা গভর্নর আছে ওদেরকে ওঠাতে পারবে না পুলিশ। টেরিটোরিয়াল ওয়াটার্স, কন্টিনেন্টাল শেলফ, এক্সক্লুসিভ ইকোনমিক জোন আর আদার ম্যারিটাইম জোনস অ্যাক্ট আছে 1970। এটা পার্লামেন্ট পাস করেছিল 40th অ্যামেন্ডমেন্ট 1976 এর পর। ব্রিটেনের মিনিস্টার্সদেরও রেসপন্সিবিলিটি থাকে, ওরা কাউন্টার সাইন করে, ওরাও সাইন করে অ্যাক্টের মধ্যে, আর ওদেরকে কোর্টেও নিয়ে যাওয়া যেতে পারে, লায়াবল ফর দ্যাট। সিআরপিসি হিসাবে যদি কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি বা স্টেট গভর্নমেন্টের কোনো পাবলিক সার্ভেন্ট যদি নিজের কাজ করতে করতে যদি কোনো রকমের ভুল করে ফেলে, মানে অ্যান অফেন্স is accused of an offense committed by him,
যখন নিজের অ্যাক্টটা করছিল বাই পারপটিং টু অ্যাক্ট, মানে ডিসচার্জ অফ অফিসিয়াল ডিউটি করার সময়, তাহলে কোনো কগনিজেন্স অফ সাব অফেন্স নেওয়া হবে না, ওটাকে কোনোভাবে কগনিজেন্স নেওয়া হবে না উইদাউট দ্য প্রিভিয়াস স্যাংশন অফ দ্য সেন্ট্রাল অফ দ্য স্টেট গভর্নমেন্ট অ্যাজ দ্য কেস মে বি।